ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি এক্সামের ম্যাথ সলিউশন। প্রথম প্রশ্ন, তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা 3 গুণের থেকে 10 কম। সবথেকে ছোট সংখ্যাটি কত? দেখো, যদি তৃতীয় সংখ্যাটি যদি এক্স ধরা হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত বলেছে? দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা 3 গুণের থেকে 10 কম, তাহলে 3x - 10। এবং প্রথম সংখ্যাটি কি বলেছে? যে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যা দ্বিগুণের থেকে 10 বেশি। এবারে বলা আছে সংখ্যা তিনটির গড় 80, তাহলে এই তিনটা যদি যোগফল করা হয় তাহলে দাঁড়াবে 80 × 3। তাহলে এখান থেকে এক্সের মান বের করব। তাহলে 6x - 20, 6x - 20 + 10 + 3x - 10 + x = 240। তাহলে 6x + 3x x, 10x - 10 20 কেটে যাবে, -10 + 10, তাহলে 240 + 20, তাহলে 260, তাহলে 0 0 কেটে গেল, x = 26। তাহলে ছোট সংখ্যাটি 26, যেটা তৃতীয় সংখ্যাটি, তাহলে 26। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? যেহেতু দেওয়া আছে আসল এবং সুদের অনুপাত দেওয়া আছে, তাহলে এটি কী করে নিতে হবে? তাহলে আসল আর সুদ ধরে নিতে হবে। 5x আসল মানে প্রিন্সিপাল এবং 2x যেটা ইন্টারেস্ট। তাহলে আমরা কি জানি? PTR/100 = I মানে ইন্টারেস্ট। তাহলে P এর মান 5x ইন্টু T এর মান চেয়েছে, R এর মান 4% দেওয়া আছে নিচে 100 = I এর মান 2x। তাহলে x কেটে যাবে, তাহলে 5 20 4 5 5 × 2, তাহলে T = 10 ইয়ার। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে? দেখো, ডেটল ও জলের অনুপাতে 80% জল আছে, তার 80% থেকে 75% হচ্ছে জল। জলের কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু চেঞ্জ হচ্ছে না, জলের খালি পার্সেন্টেজ ভ্যালু চেঞ্জ হচ্ছে, আর ডেটলের ভ্যালু চেঞ্জ হচ্ছে পার্সেন্টেজ এবং দুটোই চেঞ্জ হচ্ছে। তাহলে 80 থেকে 75 হচ্ছে, মানে 5% কমছে কততে না 80-তে, মানে 5/16 তাহলে 1/16 কমছে। 1/16 কমলে 1/15 বাড়ে। যদি x/x + y যদি কমে x/y বাড়ে, এখানে কত বাড়বে? 1/15 বাড়বে 60-এর। তাহলে 60 15 4, তাহলে 4 লিটার ডেটল মেশানো হবে, মেশালে জলের পরিমাণ 75% হবে। তোমরা এটা অন্যভাবে করতে পারো। 80% জল আছে, মানে হচ্ছে 20% আছে ডেটল এবং 80% আছে জল, তাহলে 1:2 অনুপাতে হবে। মানে সেখান থেকে তোমরা ক্যালকুলেট করেও এক্সের ডেটলের কতটা মেশানো হবে সেটা বের করতে পারো। এটা শর্টকাট মেথড, এটার কনসেপ্ট আছে। তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে জানিও, নিয়ে আসবো তোমাদের জন্য। মেন এক্সাম আছে। পরের প্রশ্ন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ড অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/আওয়ার হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, এখানে দেখো একটি ব্যক্তিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, মানে এই ব্যক্তিকে অতিক্রম করছে ট্রেনটি। তাহলে দেখো, ট্রেনটি কিন্তু নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। অ্যাকচুয়ালি এখানে ডিস্টেন্স হবে ট্রেনটির দৈর্ঘ্যই, যদি এল হয়ে থাকে। তাহলে আর তাদের দেখো এই গতিবেগ দেওয়া আছে 60 কিমি/ঘন্টা মানে আওয়ার। ওকে, 60 কিমি/আওয়ার। আর ট্রেনটির কত সেকেন্ডে? 15 সেকেন্ডে বের করেছে। টি = দিয়ে দিয়েছে 15 সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি ডি এর মান পেয়ে যাবো। তাহলে ভি = কী হয়? ডিস্টেন্স বাই মানে ভেলোসিটি = ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত হবে? ভেলোসিটি মানে গতিবেগ ইন্টু টাইম, ভি ইন্টু টি। তাহলে এল = ভি ইন্টু টি। ভি এর মান কত হচ্ছে? 60। এটা দেখো কিমি/আওয়ার আছে, মিটার/সেকেন্ডে করতে হবে। তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে ইন্টু 15। তাহলে দেখো এখানে কাটাকুটি যদি করা হয় 6 10, 6 3, 3 5, তাহলে 5 5 25, 25 10 250, যেটা অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন, এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে?
দেখো এটা একটা ইজি প্রশ্ন, এটা খালি তোমাদের একটু প্রবলেম হতে পারে, খালি এম আর এরকম ভ্যালুতে দেওয়া আছে বলে একটু অনেকের প্রবলেম হতে পারে। তো তোমরা ধীরে সুস্থ করবে, কীভাবে করবে না, এম সংখ্যক মানুষ আর দামে কিনে, তাহলে এম সংখ্যক মানুষ আর দামে কিনছে, তাহলে একজন কততে কিনবে, আর বাই এম দামে কিনবে নিশ্চয়ই। এবার 4জন মানুষ ছেড়ে চলে যায়, তাহলে 4জন মানুষ ছেড়ে চলে যায় মানে 4জনের দামটা বের করব, তাহলে 4R বাই এম 4জনের দাম। এই 4জনের যে দাম, এই 4জনের দামটা যে অবশিষ্ট যে মানুষ রয়েছে M-4, 4জন যেহেতু চলে গেছে তাহলে অবশিষ্ট M-4 আছে, সেই M-4 এই 4R বাই এম টাকাটা ভাগ করে নেবে। তাহলে দেখো 4R বাই এম, এটা M-4 ভাগ করে নিতে হবে, তাহলে তবেই তো সবাইকার মধ্যে ইকুয়ালি ডিভাইড হবে এবং তারা এই টাকাটা প্রত্যেককে দিতে হবে। M-4 আর অবশিষ্ট মানুষ আছে, M-4 অবশিষ্ট মানুষ প্রত্যেকে 4/m ইন্টু M-4 টাকা দিলে তবেই সেই জিনিসটা কিনতে পারবে। তাহলে দেখো 4R, তাহলে এখানের মধ্যে কোনটা অপশান আছে, যেটা দেখো 4R m² - 4m, যেটা অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। দেখো 4R m² - 4m, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এম সংখ্যক মানুষ 8 টাকায় কিনে, তাহলে একজন কিনবে R বাই এম এ, এবার 4জন কিনবে 4R বাই এম কিনলো। এবার এই টাকাটাকে M-4 অবশিষ্ট যে জনসংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেই টাকাটা বাকি যে জনসংখ্যা আছে প্রত্যেককেই দিতে হবে। পরের প্রশ্ন, সিম্পলিফাই করতে বলেছে। দেখো এটা মানে সরলীকরণ, 20√20 ধরো সরলীকরণ করি, তো 20টাকে যদি সরলীকরণ করি তাহলে 5×4 20, তাহলে 2√5 প্লাস 1125, মানে 1125কে যদি আমরা দেখি 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 মানে 225, তাহলে 1125 মানে হচ্ছে 5 ইন্টু 225, তাহলে এটা হচ্ছে 15 স্কোয়ার, তাহলে 5 ইন্টু 15 ইন্টু 15, তাহলে এটা আমরা কি লিখতে পারি 15√5 মাইনাস, এটা যদি 7, দেখো 7 দিয়ে যদি ভাগ করা হয় 7 8 56, তাহলে প্রত্যেকটা ভেঙে ভেঙে করতে হবে। এটা তোমরা যদি কিউব স্কোয়ার মুখস্থ রাখো তাহলে ইজিলি হয়ে যাবে। দেখো 567 কীভাবে করবো, যে 7 দিয়ে ভাগ করা হয়, তাহলে দেখো 7 8 56, মানে 7 ইন্টু 7 1, তাহলে এটা হচ্ছে 9 স্কোয়ার, তাহলে 7, তাহলে হবে 9√7, 9√7 হলো। নেক্সট দেখো এটা হচ্ছে 500 মানে যে 100 ইন্টু 5, তাহলে 100 মানে যে 10√5, এটা 500 হবে, প্লাস 245কে যদি আমি এটা 5 দিয়ে ভাগ করি, 5 দেখো 245কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 4 20 45, 5 9 45 মানে 49, 5 ইন্টু 49, এবার 49 হচ্ছে 7 স্কোয়ার, তাহলে 7টা বেরিয়ে যাবে 7√5 প্লাস 9√7 দেওয়াই আছে। দেখো যদি এগুলো যোগ করি 15 2 17, তাহলে 17√5 মাইনাস 9√7 ইন্টু কী হবে না 17√5 প্লাস 9√7, তাহলে a মাইনাস বি, এ প্লাস বি এর ফর্মুলা কাজে লাগাতে হবে। এ প্লাস বি একটা ফর্মুলা হয় না, এ মাইনাস বি, এটা কী হয়ে থাকে না A² - B², এখান থেকে যদি করা হয় 17√5 তার হোল স্কোয়ার মাইনাস 9√7 তার হোল স্কোয়ার করা হয়, তাহলে 17 স্কোয়ার 289 ইন্টু 5 মাইনাস 81 ইন্টু 7, এখান থেকে কাটাকুটি করলে অ্যান্সার আসবে অপশান ডি 878, যেটা অপশান ডি আছে। তোমরা যদি স্কোয়ার কিউব যদি মনে রাখতে পারো অনেকটা তোমাদের হেল্প হবে, যেমন 1 থেকে 50 মিনিমাম স্কোয়ার মনে রাখতে হবে, 1 থেকে 30 কিউব মনে রাখতে হবে, প্রাইম নাম্বার মনে রাখতে হবে, ট্রিপলেট মনে রাখতে হবে, তোমাদের এক্সাম অনেকটা হেল্প হবে এক্সামের সময়। পরের প্রশ্ন, নিম্নলিখিত ভগ্নাংশ চতুর্থ ভগ্নাংশটি কত, তাহলে 1/3 1/6 এবং 1/9, তাহলে এক্স ধরে নিলাম, তাহলে 1/3 বাই 1/6 ইকুয়াল টু 1/9/x, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বের করবো, তাহলে এটা যদি করা হয় তাহলে 1/3 ইন্টু 6/1 হয়ে যাবে ইকুয়াল টু 1/9 ইন্টু উপরে এক্স হয়ে যাবে, যেহেতু নিচে আছে x/1 তাহলে উল্টে যাবে, সরি 9x হবে, নিচে হয়ে যাবে, তাহলে এখানে যে 3 দুগুণে, তাহলে x 1/x ইকুয়াল টু 18, তাহলে x ইকুয়াল টু হবে 1/18, যেটা অপশান এ আছে। বোঝা গেল? চতুর্থ সমানুপাতি যেমন হয় না a ইজ টু b ইজ টু c ইজ টু d, তাহলে ডি এর মানটা যদি কীভাবে বের করবো, তাহলে a/b ইকুয়াল টু c/d, সেই এইরকম ফর্মুলা লাগিয়েছে, আর কিছু না। অনেক সময় যদি বলা থাকতো এই 3 নাম্বারটা বের করতে, অনেক সময় 2 নাম্বারটা, অনেক সময় 1 নাম্বারটা বের করতে বলে, সেই ফর্মুলা একই,
পরের প্রশ্ন, একটি সমবায় সংস্থায় 50 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে বরাদ পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে ওই নির্দিষ্ট সময়ে কাজ সম্পূর্ণ করতে? দেখো আমরা কি জানি যে ম্যান ইন্টু ডে ইন্টু আওয়ার বাই ওয়ার্ক, এই ফর্মুলা আছে না? তাহলে এইখান ইকুয়াল টু, তাহলে M1 D1 H1 করি ওয়ার্ক 1, তাহলে তারপর M2 D2 H2 বাই ওয়ার্ক 2, এইভাবে যে ফর্মুলা আছে তাহলে সেই ফর্মুলা এখানে কাজে লাগবে। ইজি প্রশ্ন, যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে তোমরা এই ফর্মুলা পেয়ে যাবে। কিন্তু তাহলে কি না 45 ইন্টু 12 বাই 10,000, যেহেতু দুটোর ক্ষেত্রে সেম তাহলে সেটা আর নিচে লিখছি না, কারণ এখানে 10,000 লিখলে আর এখানে সেই নিচে 10,000 লিখবে, এই দুটো কেটে যাবে। তাহলে 9 দিনে কাজ করতে হবে। তাহলে ধরলাম x জন অতিরিক্ত লাগবে 9 দিনে, তাহলে 9 5 তাহলে x ইকুয়াল টু 12 5 60, তাহলে 60। তাহলে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পূর্ণ করতে 60 জন লোক লাগবে, অতিরিক্ত 60 জন আরও লোক লাগবে। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা এটা কি করবে, ডাইরেক্ট এর 60 দেখে অ্যান্সারটা 60 করে দেবে। কিন্তু এখানে বলেছে দেখো যে 60 দিনে কাজটি কমপ্লিট হবে 9 দিনে করতে গেলে, তাহলে 60 জন লোক লাগবে। তাহলে অতিরিক্ত কতজন লাগছে, 60 মাইনাস 45, 15 জন অতিরিক্ত লোক লাগবে। বোঝা গেল? এখানে দেখো বলেছে আরও অতিরিক্ত কতজন লোক লাগবে, তাহলে 15 জন হবে অ্যান্সার। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। আমি অনেকে এটাই করবে, ডাইরেক্ট 60 বেরিয়ে যায় 60 অ্যান্সার করে দেবে। আমি ওই জন্য 60 করলাম, যাতে তোমাদের এই মিস্টেকটা দ্বিতীয়বার না হয়। এটা অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? দেখো 20% হ্রাস পায়। দেখো এখানে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট আছে দুটি স্টেশনের মধ্যে, তাহলে 20% যদি হ্রাস পায় মানে 1/5 যদি কমে তাহলে 1/4 বাড়ে। 1/4 মানে ইন্টু 100 করলে তাহলে 25% বাড়বে, যেটা অপশান এ কারেক্ট আছে। দেখো এইরকম ছোটো ছোটো ম্যাথগুলোর জন্য তোমাদের বেশি সময় লাগবে না, এটা খালি তোমাদের শিখতে হবে কনস্ট্যান্ট প্রোডাক্ট রেশিও যে কনসেপ্টটা আছে। যদি চাও অবশ্য কমেন্টে জানিও, এক্সপ্লেন করে দেবো কয়েকটা ভিডিওর মাধ্যমে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে না এক্স বাই এক্স প্লাস ওয়াই যদি কমে তাহলে এক্স বাই ওয়াই বাড়ে। ওকে, পরের প্রশ্ন, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সে একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হয় তবে 5,110 টাকা বেশি পেত। তাহলে আসল কত? দেখো এটা ইজি প্রশ্ন, যেহেতু 3 বছরের জন্য সরল সুদ বলেছে, তাহলে প্রথমে যদি আমরা x% যদি দিয়ে হতাম, x% হারে 3 বছরের জন্য তাহলে 3x হতো। এবং দ্বিতীয় ক্ষেত্রে বলছে বেশি সুদ পেত, দ্বিতীয় ক্ষেত্রে দিয়েছে না 3x + 1 বেশি পার্সেন্ট, তাহলে এই দুটো ডিফারেন্সটা দেখো 3% আসবে। তাহলে এটার থেকে এটা বিয়োগ করে তাহলে 3% হচ্ছে, তাহলে 3% সমান যদি 5,100 টাকা হয়ে থাকে তাহলে 1% সমান হবে 1,700, এবারে 100% হবে 1,700, আরও দুটো শূন্য, যেটা অপশান এ আছে। বোঝা গেল? ইজি প্রশ্ন। পরের প্রশ্ন, যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিমি হয় তবে ওই রাস্তার 2/3 অংশের দৈর্ঘ্য কত? দেখো এই 3/10 আছে, তোমার কীভাবে করবে না 3/10 যদি হয় 45 হবে, তাহলে 1 কত 2/5 কত বের করবে, এইভাবে বের করবে। অবশ্যই এটা ইজি আছে ক্যালকুলেশন। না সেটা তোমরা এটা কী করতে পারো না 3/10কে আমরা 2/5 করতে হবে। 3/10কে 2/5 করতে গেলে দেখো 4/3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কেটে যাবে 3 তাহলে 2 2 2 5, তাহলে 2/5 দাঁড়াচ্ছে, 2/5 দাঁড়াচ্ছে। তাহলে 4/3 দিয়ে 45কেও গুণ করতে হবে, তাহলে 45 ইন্টু 4/3 করে দিই 3 15, 15 4 60, যেটা অপশান এ আছে। বোঝা গেল? পরের প্রশ্ন, একটি চা বিক্রেতা 250 কেজি মানে 250 টাকা কেজি দরের এ চা এবং 150 টাকা কেজি দরের বি চা একসঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর এই মিশ্রিত চা 200 টাকা কেজি দরে যদি বিক্রয় করেন তবে তার লাভের শতকরা কত? দেখো এখানে 2:5 অনুপাত দেওয়া আছে। দেখো দুটোর ক্ষেত্রে আমরা যদি করি, দেখো 250 কেজি করে 250 টাকা কেজি যদি এ চা হয় তাহলে 2 কেজির দাম কত হবে? আমরা 2 কেজি 5 কেজি ধরুন, 2 কেজির দাম 500 টাকা হবে, এবং 5 কেজির 150 টাকা করে যদি হয়ে থাকে তাহলে 15 5 75 750 টাকা হবে, তাহলে 7 5 12 1250 টাকা।
এবারে এই 5 দিয়ে 7 কেজির দাম যদি 200 টাকা করে হতো তাহলে 1400 টাকা হবে, কারণ 5 কেজি এতে 200 টাকা করে যদি হয়ে থাকে 5 কেজি, তাহলে কত হচ্ছে 1400 টাকা, সরি 7 কেজি, তাহলে 1400 টাকা। তাহলে লাভ কত হয়েছে 150 টাকা। 150 টাকা লাভ হয়েছে কত না 1250-এ। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে ইন্টু 100, তাহলে 0 0 কেটে যাবে। তাহলে 5 3 5 25-এ, তাহলে 25 4-এ, তাহলে 4 3 12%, যেটা অপশান এ আছে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, স্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি স্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছে? দেখো এটা ইজি প্রশ্ন। দেখো 12,000 টাকা সে ধার নিয়েছে, তাই না? তাহলে 12,000 টাকা সে যদি ধার নিয়ে থাকে তাহলে 15,600 টাকা দিচ্ছে, তাহলে এর ইন্টারেস্টটা কত হচ্ছে? 15,600 থেকে 12,000 বাদ দিলে 3,600 টাকা তার ইন্টারেস্ট হচ্ছে। এবারে 6% ধরো সরল সুদে নিয়েছে, তাহলে আমরা ফর্মুলা জানি পিটিআর। কোনো কিছু বলা না থাকলে তখন সরল সুদ ইউজ করে দেবে, সরল সুদ বের করবে। যদি বলা থাকে কম্পাউন্ড, তখন তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে পি এর মান কত? এখানে হচ্ছে 12,000, তাহলে এটা যদি 12,000 ইন্টু টি এর মান বের করতে হবে, আর এর মান 6% বাই 100 ইকুয়াল টু 3600। তো দুটো শূন্য কেটে যাবে, এখানে এই শূন্য কেটে গেল। 12 3 36, 6 5, তাহলে টি ইকুয়াল টু 5 ইয়ার, যেটা অপশান এ তে আছে। পরের প্রশ্ন, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত? দেখো পুত্রের বয়স যদি এক্স হয়ে থাকে তাহলে ফাদারের বয়স কত হবে? 3x। এবং 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তাহলে 12 বছর, তাহলে শুধু আরও 12 যোগ করলাম। 12 বছর পর এই পুত্রের বয়সের দ্বিগুণ পিতার বয়স বলেছে, তাহলে 3x প্লাস 12 ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস 12, তাহলে 3x প্লাস 12 ইকুয়াল টু 2x প্লাস 24। তাহলে 2x এদিকে গেল, তাহলে x হলো 3x মাইনাস 2x, তাহলে 24 থেকে 12 গেল 12। তাহলে পুত্রের বয়স বর্তমান বয়সে 10 বছর, 12 বছর, যেটা অপশান ডি আছে। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। আবার এখানে যদি পুত্রের বর্তমান বয়স দিয়েছে, এখানে যদি পুত্রের বর্তমান বয়স জিজ্ঞেস না করে 12 বছর পরেই জিজ্ঞেস করতো, তখন এর সঙ্গে আরও 12 যোগ করে দিতাম, 24 বছর হয়ে যেত। বোঝা গেল? পরের প্রশ্ন, দুটি সংখ্যার গোসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত বা ক্ষুদ্রতর সংখ্যাটি কত? কীভাবে করবে? গোসাগু এবং লসাগু দিয়েছে, তাহলে গোসাগু যদি দিয়ে থাকে তাহলে আমরা 32 দেওয়ার সংখ্যা দুটো ধরে নিতে পারি। তাহলে 32x এবং 32y। এবারে বলা আছে দেখো তাদের লসাগু বলা আছে, তাহলে এদের লসাগু কত হবে? 32xy ইকুয়াল টু 1760। তাহলে এক্স ওয়াইয়ের মান বের করুন। অবশ্যই এক্স ওয়াই কী হবে না কো প্রাইম নাম্বার হবে, এক্স ওয়াই হবে কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার তোমরা যদি জানতে চাও, দেখো এক্সাম্পল দিচ্ছি, 1 8 এক্সাম্পল হলো, 2 5, এগুলো কো প্রাইম নাম্বার। এক ছাড়া আর কোনো এদের মধ্যে গুণিতক থাকবে না, সেটা হচ্ছে কো প্রাইম নাম্বার। তাহলে দেখো এখানে কাটাকুটি করলে 4 8টে, 4 4 16, 4 4 16, 440, তাহলে 8 5 40, 8 5 40, মানে এক্স ওয়াই ইকুয়াল টু 55। দেখো এবারে কো প্রাইম নাম্বারে আমাদেরকে আনতে হবে। তাহলে এই 55কে আমরা কীভাবে লিখতে পারি? 1 ইন্টু 55, আরেকটা কী লিখতে পারি? 5 ইন্টু 11। এবারে যদি সংখ্যা দুটি যদি এটা হতো তাহলে একটা সংখ্যা হতো, তখন কী দাঁড়াতো? 32 ইন্টু 1 একটা সংখ্যা হতো, আরেকটা সংখ্যা হতো 32 ইন্টু 55। আর এর ক্ষেত্রে হলে 32 ইন্টু 5 একটা সংখ্যা হবে, আরেকটা সংখ্যা হবে 32 ইন্টু 11। এখানে দেখো অপশানে, তাহলে 32 ইন্টু 5 160, অপশানে আছে, অপশান এ 160 আছে, তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে এগুলো আর অপশানে নেই, তাহলে এটাই অ্যান্সার হবে আমাদের, যেটা 32 ইন্টু 5। ছোটো সংখ্যাটা যে বড়ো সংখ্যাটা চাইলে 32 ইন্টু 11 হয়ে যেত, 352। পরের প্রশ্ন, দুটি অঙ্কের কতকগুলি মৌলিক সংখ্যা আছে? আমরা কি জানি 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে? না 25টি। তোমরা যদি জানতে চাও 2 3 5 7 11 13 17 19 23 29 31
37, 41, 47 এরকম করে মোটামুটি 97 লাস্ট থাকবে 2 অঙ্কের। তাহলে টোটাল 1 থেকে 100 পর্যন্ত 25টা আসে। এবারে বলা আছে 2 অঙ্কের মানে 10 থেকে 100-র মধ্যে আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে কতগুলো আছে আমাদেরকে জানতে হবে। তাহলে এটা বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার পেয়ে যাবে। 1 থেকে 10-এর মধ্যে আছে 2, 3, 5, 7, 4টে আছে। তাহলে 25 থেকে 4 বিয়োগ যদি করে দেওয়া হয় তাহলে 21। তাহলে 10 থেকে 100-এর মধ্যে আছে 21, যেটা অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন, এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসা যুক্ত হয়। যদি বছরের শেষে লাভ্যাংশ 2:1 অনুপাতে হয়, এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার সময় কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল। তাহলে দেখো, এ এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে, তাহলে তাদের যে মূলধনের বিনিয়োগের অনুপাত সেটাই তাদের লাভ্যাংশের অনুপাত হয়ে থাকবে। তাহলে দেখো, এ কত টাকা দিয়েছিল 2250 টাকা এবং এক বছরের জন্য, এবং বি সেটা কিছু বলা নেই কত সময় পরে বি যুগ হয়েছিল। তাহলে 2700 ইন্টু ধরলাম এক্স সময় পর, এর অনুপাত দিয়েছে 2:1। তাহলে এখান থেকে যদি কাটাকুটি করি 0 কেটে যাবে, 225 ইন্টু 12/270 ইন্টু এক্স ইকুয়াল টু 2:1, 2 6 3 90, 3 দুগুণে, তাহলে 225 ইন্টু 2/90 এক্স ইকুয়াল টু 1/1 আছে। 5 18 90, 5 4 20, 5 5 25, 9 দুগুণে 18, 9 5 45, 2 2 কেটে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু 5 মান্থ, এটা মান্থ আসবে, এক্স ইকুয়াল টু 5 মান্থস। যেহেতু এটা 12 মধ্যে ধরেছি, 1 বছর সমান 12 মান্থস হয়ে থাকে, তাহলে এক্স ইকুয়াল টু 5 মান্থস। তাহলে সবাই অ্যান্সার, এটা 5 মান্থস আছে, সবাই অ্যান্সার কী করবে না 5 মান্থস, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু না, এটা ডি ইজ কারেক্ট অ্যান্সার হবে না। বি এর যে মূলধনটা আছে সেটা 5 মাসের জন্য খেটেছিল, এগুলো কি অ্যান্সারে চেয়েছে কত সময় পরে বি যোগ করেছিল। তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে 7 মাস, তাহলে বি 7 মাস পরে, এর 7 মাস পরে বি যোগদান করেছিল। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্ন, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরে 2.1 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? তাহলে 2.1 মানে 2.1 মানে 2 2 4 5/2। তাহলে বলা আছে 1 টাকা 6 বছরে 5/2 হচ্ছে। তাহলে এই টাকাটাকে নেক্সট আমরা মূলধন ধরে নিতে পারি। তাহলে এই 5/2 টাকা 6 বছরে কত গুণ হবে? 5/2 ইন্টু 5/2 হয়ে যাবে। নেক্সট 6 বছরে কী হচ্ছে না, এইটা তখন মূলধন হয়ে যাবে। 5/2 ইন্টু 5/2 6 বছরে কত হবে না, 5/2 ইন্টু 5/2 6 বছরে হবে 5/2 ইন্টু 5/2 ইন্টু 5/2 হয়ে যাবে। কারণ আমরা প্রথমে বলা আছে যে প্রথম বছরে 1 টাকা যদি হয়ে থাকে তার 5/2 গুণ হবে, দ্বিতীয় বছরে সেই টাকার আবার এই টাকার মূলধন ধরে 6 বছরের, আবার এই তৃতীয় ক্ষেত্রে এইটাকে মূলধন ধরে আমরা আবার 6 বছরে গুণ করতে পারি। তাহলে 125/8, যেটা অপশান সি এ আছে। এটার অন্যান্য মেথডও আছে ফর্মুলা ধরে, কিন্তু অত ফর্মুলা যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, পরের প্রশ্ন, একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, মানে খাবার দাবার আছে, আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কতজন যোগান দেবে সম্ভব? মানে দেখো, 500 জন যদি হয়ে থাকে 24 দিন এবং 300 জন আরও সেনা উপস্থিত হলো, মানে 800 জন কত দিনের জন্য দেবে? তাহলে 2 0 কেটে গেল, 8 3 24, তাহলে 5 3 15, এক্স গেলে 15 ডেজ, যেটা অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হয়? দেখো, তোমরা এটা ফর্মুলা দিয়ে করতে পারো। যেমন এটা আছে পি ইকুয়াল টু 1 + r/100
হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এখানে দেখো অ্যামাউন্টটা, তাহলে পি এর মান কত, এখানে 10,000, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 12,000, আর আর এর মানটা চেয়েছে তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন এর মান হচ্ছে 2 বছর চেয়েছে, তাহলে এর মান কত, এর মান হচ্ছে 12,110, তাহলে এখানে আছে 10,000, তাহলে সরি দুটো শূন্য কেটে যাবে, তাহলে 11 স্কোয়ার, এটা 10 স্কোয়ার, তাহলে 11/10 তার হোল স্কোয়ার, তাহলে দু সাইড থেকে স্কোয়ার কেটে যাবে, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কী দাঁড়াবে না 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 11/10, তাহলে আর বাই 100 ইকুয়াল টু 11 মাইনাস 10/1, তাহলে 1/10, তাহলে আর বাই 100 ইকুয়াল টু 1/10, শূন্য কেটে গেল, আর ইকুয়াল টু 10%। নতুবা তোমরা এভাবেও করতে পারো, অপশান ধরে টেস্ট করতে পারো, যেমন 10%, ধরো এইখানে চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 12,100 টাকা হচ্ছে 2 বছরে, তাহলে 2,100 টাকা ইন্টারেস্ট হচ্ছে, চক্রবৃদ্ধি মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 2,100 টাকা। তাহলে দেখো আমরা যদি সাকসেসিভ ডিসকাউন্ট যেমন করি না, সেরকম যদি সাকসেসিভ আমরা এখানে রেটটা বের করি, 10% যদি বের করি, তাহলে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100, এটাই হয়ে যাবে 21%। তাহলে 10,000 টাকার 21% 2,100 টাকা, যেটা অপশান এ আছে, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। তোমরা যদি না হয় 5% চেক করতে পারো, 11% চেক করতে পারো, 20% চেক করতে পারো। এবারে এটা অপশান এ আছে, তোমাদের চেক করতে সুবিধা হয়ে যাবে, নতুবা তোমরা ফর্মুলা দিয়ে করো, ফর্মুলা দিয়ে তোমরা তো জানোই, কিছু ট্রিক জেনেও রাখা দরকার। পরের প্রশ্ন, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন, দ্রব্যটির ক্রয়মূল্য কত? দেখো দুই ক্ষেত্রেই বলা আছে 5% বিক্রয় করলে লাভ হচ্ছে, 5% ওই সেই একই দামে বিক্রি 5% ক্ষতি হচ্ছে, 5%, তাহলে দেখো তাহলে 5% লাভ হচ্ছে আর 5% ক্ষতি হচ্ছে, তাহলে ওভারঅল যে এদের ডিস্টেন্স মানে এদের যে গ্যাপটা সেটা হচ্ছে 10%-এর গ্যাপ, তাহলে 10% যদি 15 টাকা হয়ে থাকে তাহলে 100% কত হবে 150 টাকা, যেটা অপশান এ আছে। পরের প্রশ্ন, একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, যদি হলঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয়, তবে হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ কত? তাহলে দেখো বলা আছে এখানে ব্রেথটা যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস 5, এবারে তাদের ক্ষেত্রফল দেওয়া আছে, মানে এক্স ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 84। তোমরা যদি এখানে অপশান টেস্ট করো, এক্সের মান মানে এই সাইডেগুলো এক্সের মান, এই সাইডেগুলো এক্স প্লাস 5-এর মান, এই সাইডেরটা, এবারে যদি আমরা এক্সের জায়গায় যদি আমরা 6 পুট করি তাহলে 6 5 11, 11 66, সেটা হবে না, আর যদি পুট করি 8 5 13, 13 8 হবে না, 6 আর 5 11, 11 6 66, সেটাও হবে না, 7 যদি পুট করি 7 আর 5 12, 12 7 84, যেটা মিলে যাচ্ছে, তাহলে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। অপশান টেস্ট এর মাধ্যমে এটা পাওয়া যাবে, এক্সের মান যদি 7 হয় তাহলে দেখো হচ্ছে অ্যান্সার। তবে তোমরা এটা কী করবে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x, 84কে এই সাইডে নিলে -84 ইকুয়াল টু 0, এখান থেকে যদি ফ্যাক্টর করা হয় এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 7x মাইনাস 84 ইকুয়াল টু 0, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 12 মাইনাস 7 যদি কমন নেওয়া হয় এক্স প্লাস 12 ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 12 একটা আর এক্স মাইনাস 12, এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মান -12 এবং +7। এবার ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে এটা হবে না, তাহলে 7 হবে ব্রেথ, তাহলে 7 ব্রেথ এবং 7 আর 5 12, তাহলে এটা যদি 7 হয় তাহলে এটা 12 হবে। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। অপশান টেস্ট করলে বেটার হবে, বোঝা গেল। পরের প্রশ্ন, গম ও ধানের বাজার দরের অনুপাত মানে কস্ট ধরলো, কস্ট দিয়েছে গম ও ধানের, গম ধান কস্ট ধরলো, বাজারের কস্ট কী দেওয়া আছে 2:3 অনুপাত আছে। একটি পরিবারে গম ও ধানের ব্যবহার অনুপাত মানে বাড়িতে যে ব্যবহার করছে তাদের ধরলাম ব্যবহার ইউজ করছে 5 মানে এটা যদি 2 টাকা করে হয়ে থাকে তাহলে 5 কেজি কিনছে, আর এটা যদি 3 টাকা করে হয়ে থাকে তাহলে 4 কেজি কিনছে। এবার তাহলে কি তাদের খরচের অনুপাত, তাহলে এক্সপেন্ডিচার মানে খরচ, তাহলে খরচের অনুপাত কী হতে পারে না, তাহলে 2 টাকা করে যদি 5 কেজি কিনে 5 দুগুণে 10 হচ্ছে 10, তাহলে 3 কেজি 3 টাকা পার কেজি যদি হয় তাহলে 4 টাকা 4 কেজি কিনছে, 4 3 12 কেজি, তাহলে 12, তাহলে এদের যদি অনুপাতটা করি 5:6 আসছে, যেটা অপশান ডি এ আছে, বোঝা গেল। পরের প্রশ্ন, দুটি শাড়ি প্রতিটি 400 টাকা বিক্রি করে, একটি বিক্রেতা
এক বিক্রেতা প্রথম শাড়ির 20% লাভ এবং দ্বিতীয় শাড়িটিতে 20% ক্ষতি স্বীকার করেন, তাহলে সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি হলো কত? দেখো যে কোনো বুকে তোমরা এটা পেয়ে যাবে, যখন দুটোরই সেম বিক্রয় মূল্য হবে, সেম বিক্রয় মূল্য হবে এবং সেম একটা লাভ আর একটা ক্ষতি হবে, তখন তার সামগ্রিক লাভ বা ক্ষতি কী হয় না সামগ্রিক ক্ষতি হয়, সেটা কত না x²/100%। তাহলে দেখো এখানে x20² বাই 100, তাহলে 400/100 অবশ্য মাইনাস, তাহলে 4% হ্রাস হবে, যেটা অপশান ডি এ আছে, তাহলে 4% ক্ষতি হবে। বোঝা গেল? পরের প্রশ্ন, একটি কাজ এ এবং বি যথাক্রমে 15 দিন, 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিনে করার পর বি 5 দিন কাজ শুরু করে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে করে। তিনজন একত্রে মিলে কাজটি কত দিনে করবে? দেখো এটা ইজি প্রশ্ন। তাহলে এ বি 10 15, এদের লসাগু যদি করি তাহলে দেখো 30, তাহলে 10 দিনে 15 দুগুণে 30। তাহলে দেখো এবারে বলা আছে এ 4 দিন একা কাজ করছে, তাহলে এ যদি 4 দিন করে তাহলে 4 দিনে 12 ইউনিট, এটা ইউনিটে আছে, তাহলে 12 ইউনিট কাজ করে নিলে অবশিষ্ট কত রইলো? এটা এ করবে 4 ইউনিট, তাহলে অবশিষ্ট রইলো 18 ইউনিট। এবারে দ্বিতীয় বলেছে 5 দিন বি কাজ করছে, তাহলে 5 × 2 মানে 10 ইউনিট করছে বি, তাহলে 10 ইউনিট বি যদি করে থাকে তাহলে অবশিষ্ট কত রইলো? আর 8 ইউনিট। এবারে বলা আছে অবশিষ্ট 8 ইউনিট রইলো। সি অবশিষ্ট কাজটি 8 দিনে করে, মানে 8 ইউনিট কাজ সি করছে, 8 ইউনিট কাজ 8 দিনে, তাহলে তার এফিসিয়েন্সি নিশ্চয়ই 1। একদিনে 1 ইউনিট করে তার মানে বোঝাচ্ছে, তাহলে সি যদি এখানে করা হয়, সি এর মান যদি এফিসিয়েন্সি 1 হয়ে থাকে তাহলে 30 ইউনিট কাজ করবে, 30 দিন সময় নেবে। তাহলে এবারে যদি দেখি এবারে তারা একত্রে কাজ কতদিনে করবে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি যোগ করবো, 3 আর 2 5 আর 6 এফিসিয়েন্সি, তাহলে 30/6 = 5, তাহলে 5 দিনে তারা একত্রে কাজটি শেষ করবে, যেটা অপশান এ আছে, 5 ডেজ, 5 দিনে কাজটি কমপ্লিট করবে। পরের প্রশ্ন, 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো এটার একদমই ইজি প্রশ্ন, এটা শুধু এলসিএম নিতে হবে, মানে লসাগু নিয়ে নিতে হবে। তাহলে 12, 15, 20 এবং 25, এতে যদি লসাগু নেওয়া হয় তাহলে দেখো প্রথমে 4 দিয়ে খালাম, 4 × 3 = 12, 15 নেমে যাবে, 4 × 5 = 20 এবং 25 নেমে যাবে। তাহলে নেক্সট 5 দিয়ে খাবো, 3 5 × 3 = 5 × 1 = 5 × 5, নেক্সট 3 দিয়ে খাবো, 3 × 1 = 5, তাহলে 5 × 3 = 15, 15 × 5 = 75 × 4, 75 × 4, 5 × 4 = 20, 7 × 5 7 × 8 = 2 মানে 30, মানে অপশান এ ইজ কারেক্ট আনসার, 300। ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 300। এবার অনেক সময় তো বলা থাকে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে এবং অবশিষ্ট প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকবে 1, তখন কী হবে না 300 সাথে 1 যোগ হয়ে যাবে, 301 হয়ে যাবে। এটার সোজা দিয়েছে, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এই গেল ম্যাথের 25টা প্রশ্নের ডিটেলস এক্সপ্লেন এবং উইথ নিউ কনসেপ্ট এবং বেসিক মেথড অলসো। রিজনিং পার্টটা পরে আপলোড করে দেবো, অবশ্যই দেখে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।